আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা। পাহাড় ধসের শঙ্কায় চরম ঝুঁকিতে হাজারো মানুষ। চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় জমেছে হাঁটু থেকে কোমর সমান পানি। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে পানি নামানোর চেষ্টা করছে সেনাবাহিনী। ধসে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি সড়কের একাংশ। ভারী বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরী নদীর পানি। এতে বান্দরবনের লামা ও আলীকদমের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবান বালুঘাটা সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ায় থানচির তিন্দু, রেমাক্রি ও নাফাকুম পর্যটন এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। রাঙামাটির বাঘাইছড়িতে ধসে পড়া গাছের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নালাটা জাম হয়ে রয়েছে দেখে মনে হয় পানিটা আটকে গেছি গিয়া। এই আমরা কোনো সময় পানিটা দেখছি না, ব্যাপারে নতুন দেখলাম। খাবারের পানি বা মনে এখন বাসার নিচেও পানি, আর এখন লাইনের পানি যা থাকবে এগুলো তো সবগুলো থাকবে ময়লা। বাসার থেকে বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য লস, দুদিন অনেক টাকা লস, আমাদের মাল অর্ধেক বেশি নিয়ে গেছে। অনেকের বিদ্যুতের মিটারগুলো পানির নিচে চলে যাচ্ছে, যেটার ফলে আমাদের হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে চট্টগ্রাম এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব চট্টগ্রামে, রয়েছেন রনি দত্ত। আর রনি, সকাল থেকে আপনার কাছে আমরা ভারী বর্ষণের খবরাখবর জানছিলাম, জলাবদ্ধতার খবরাখবর, জনজীবনে এর যে বিপর্যয় নেমেছে, বিস্তারিত জানাবেন। এখনকার পরিস্থিতি কি? জয়ী, এখনও যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটা কিন্তু চলছে। কি কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার কখনো ভারী বর্ষণ হচ্ছে, যে কারণে মানুষের যে জনজীবন, সেই দুর্ভোগটা কিন্তু আসলে রয়ে গেছে। এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের বন্দর যে স্টেডিয়াম, সেই বন্দর স্টেডিয়ামের আপনি যদি দেখেন যে বন্দর স্টেডিয়ামে এখানে সেই সড়কটি, বন্দর স্টেডিয়ামের পাশের যে সড়কটি, সেখানে কিন্তু আগে কখনো এরকম পানি উঠেনি। তো এখন এই সড়কটি পুরোটাই পানিতে তলিয়ে গেছে এবং এখানে যারা চলাচল করছেন তারাও কিন্তু অনেক দুর্ভোগে পড়েছেন। এবং এখানের যে শুধু পানি উঠেছে তাই নয়, এখানে আশেপাশে বেশ কিছু কয়েকটি গাছ আমরা দেখছি, কিন্তু গাছও কিন্তু এখানে পড়ে গেছে। পরবর্তীতে সিটি কর্পোরেশনের যারা লোকজন এসেছেন তারা গাছটি কেটে অপসারণ করার চেষ্টা করছেন। আমরা এখান থেকে হয়তো যতটুকু দেখতে পাচ্ছি, কিন্তু পানি আসলে যতই যাচ্ছি ততই পানির পরিমাণটা আসলে বেশি। কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আসলে তলিয়ে গেছে। ঠিক একই রকম অবস্থা হয়েছে চট্টগ্রামের হালিশহর, ব্যাপারীপাড়া, আগ্রাবাদ এবং চকবাজার এলাকায় এবং পাঁচলাশ এলাকায়। তো এইসব এলাকাগুলোতে আসলে নিচু যেসব এলাকা আছে সেখানে পানি নিষ্কাশন হতে খুব দ্রুত হতে পারছে না। এই কারণে পানির আসলে এই জলাবদ্ধতা হয়েছে। তবে প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যারা সিডিএ থেকে যে কাজটি চলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ, সেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি আসলে চলমান রয়েছে। সেখানে তারা চেষ্টা করছেন যেসব এলাকায় পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না, সেসব এলাকায় পাম্প দিয়ে হয়তো সেই পানিগুলো নিষ্কাশনের জন্য চেষ্টা করছেন। এবং একই সাথে সিটি কর্পোরেশনের যে মেয়র, তিনিও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, কোথাও কোনো নালা নর্দমায় ময়লা আটকে আছে কিনা সেই বিষয়গুলো আসলে দেখছেন। এর পাশাপাশি আমরা যেটি জেনেছি যে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সৈকতের পাশেও একটি যে সড়ক রয়েছে, সেই সড়কটিও কিন্তু আসলে পানিতে একটি অংশ সেখানে ধসে পড়েছে। তো সব মিলে এক ধরনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু এখানে পোহাতে হচ্ছে। মানুষজন যারা যাচ্ছেন, গাড়িতে করে যাচ্ছেন বা যান চলাচল, সেখানেও কিন্তু দুর্ভোগ হচ্ছে। অনেক জায়গায় যানবাহন আটকে যাচ্ছে, সেই যানবাহনগুলো আবার টেনে এনে কষ্ট করে আসলে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসতে হচ্ছে। তো সব মিলে জনজনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু রয়ে গেছে। এবং যদি বলা চলে যে চট্টগ্রামের এই দুর্ভোগ থেকে কখন মানুষ মুক্তি পাবে, সেটি আসলে কোনো ঠিক ঠিকানা নেই। কারণ মানুষের মধ্যে সেটি আশঙ্কা যে প্রতি বছরই আসলে নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জলাবদ্ধতার যেই কষ্ট, সেটাখান থেকে কিন্তু মানুষের সেটি কিন্তু মেলে না। এবং এই যে পানির যে উচ্চতা বৃদ্ধি বা সি লেভেলের যে উচ্চতা বৃদ্ধি, যে বিশেষজ্ঞরা বলছেন এই কারণে আসলে পানিগুলো খুব দ্রুত নামতে পারছে না, সেখানেও কিন্তু একটা অন্যতম কারণ। জলবায়ুর যে পরিবর্তন, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ। তো এই সব কিছু মিলিয়ে মানুষকে এখানে মানুষের যে সচেতনতা, সেটিও কিন্তু আসলে বাড়াতে হবে। মানুষ যারা নালা নর্দমাতে, জনগণের নালা নর্দমাতে তারা যে বিভিন্ন যেই আবর্জনাগুলো ফেলছে, সেগুলো যাতে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা যায়, সেই ব্যবস্থাটুকু আসলে সেই সচেতনতাটুকু মানুষের মধ্যে আসলে আসতে হবে। তো এই ছিল চট্টগ্রামের
জনদুর্ভোগের সবশেষ অবস্থা। জয়ী। রনি দত্ত, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম বান্দরবান থেকে। ইয়াসিন, চট্টগ্রামের জলাবদ্ধতার খবর আমরা জানছিলাম, বান্দরবানও লামা আলীকদম কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার কি খবর আছে? আর শতাধিক পর্যটক বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারে কোনো কার্যক্রম নেওয়া হয়েছে কিনা জানাবেন। গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ, কখনো থেমে থেমে কখনো আবার ভারী বর্ষণ, এটির কারণে কিন্তু আসলে পাহাড়ি জনপদ বান্দরবানে বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের মতো বিভিন্ন জায়গাগুলোতে ল্যান্ডস্লাইডিং হয়ে রাস্তার সড়ক যোগাযোগ আসলে বন্ধ হয়েছে। পাশাপাশি আসলে এই যে বৃষ্টি শুরু হওয়ার আগে যে সমস্ত পর্যটক বান্দরবানের ফান্সি, রেমাক্রি, নাফাকুম এবং সিন্ধুর বিভিন্ন পর্যটন স্পট ভবনে গিয়েছিল নৌপথে, সেই সমস্ত স্পটগুলোতে আসলে যে নদীর স্রোত, পানির যে স্রোত সেটি বেড়ে যাওয়ার কারণে সেখানে নৌ চলাচল আসলে অনেকটা সতর্কতা জারি করা হয়েছে এবং এক পর্যায়ে নৌ চলাচল বন্ধ রয়েছে বলা যায়। সেই কারণে কিন্তু আসলে সেখানে শতাধিক পর্যটক আটকা পড়েছে এবং এই যে পরিস্থিতি, বৃষ্টি স্বাভাবিক হলে এবং পানির স্রোত যদি কমে যায়, তাহলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই সমস্ত পর্যটকদেরকে নিরাপদে আনার একটা উদ্যোগ নিয়েছে বলে আমাদের উপজেলা প্রশাসন জানিয়েছে। পাশাপাশি তাদের যারা কোনো ধরনের সমস্যা না পড়ে সে বিষয়ে আসলে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, যেহেতু দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী 9 জুলাই পর্যন্ত আসলে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। টানা বর্ষণ এবং ভারী বর্ষণে যাতে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কোনো পর্যটক গিয়ে বা মানুষের যানমালের ক্ষতি না হয়, সেই কারণে কিন্তু আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন স্পট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার খাতিরে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এর পাশাপাশি বান্দরবানের যে বিভিন্ন জায়গাগুলোতে আসলে মানুষ ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে পাদদেশে বসবাস করছে, সেই সমস্ত মানুষকে নিরাপদে সরিয়ে আসার জন্য বান্দরবানের পৌরসভা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন প্রশাসনগুলো আসলে কাজ করছে যাতে মানুষকে নিরাপদে রাখা যায়। অন্যদিক দিয়ে বান্দরবানের লামা আলীকদমের যে সড়কটা আসলে অতিবৃষ্টির কারণে তলিয়ে গিয়েছিল, মাতামুহুরী নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি এবং উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সেখানে এখন কিন্তু বৃষ্টি কমার কারণে লামা আলীকদমের মাতামুহুরী নদীর পানি অনেকটা কমতে শুরু করেছে এবং আমাদেরকে যে লামা উপজেলা কর্মকর্তা যেটি জানিয়েছে, আসলে পানি কমার কারণে সেখানে যে রাস্তার জল তৈরি হয়েছিল সেটি অনেকটা আসলে বন্ধ হয়েছে, মোটামুটি কমছে। তবে সাঙ্গু নদীর উজানের পানি বেড়ে যাওয়ার কারণে সদরের যে বিপদসীমা এর খুব কাছাকাছি আসলে পানিটি অবস্থান করছে। যদি আজ বা আগামীকালে বৃষ্টি ধারাবাহিকতা থাকে তাহলে বন্যার একটা সংখ্যা দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবান জেলার সদরে। জয়ী। ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে জিয়াউল হক আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। জিয়াউল হক, আমরা রাঙামাটি থেকে গাছ চাপা একজন মৃত্যুর সংবাদ পাচ্ছি, এখনো ওখানে আপনার ওখানে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি কেমন এখন জানাবেন। জয়, যেমনটি বলছিলেন, বাগাইছড়িতে এক 40 বছর বয়স্ক এক বৃদ্ধর মানুষ একটা মৃত্যু হয়েছে গাছ পড়ে। তবে এই ছাড়া আর কোথাও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে রাঙামাটির বেশ কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমি যে এলাকাতে দাঁড়িয়ে আছি তার পেছনে যে নিচু এলাকাটাতে, সেইখান থেকে আসলে পাহাড় ধসে ঘরে মাটি চাপার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের। তারা আসলে পাশে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। প্রায় 36 জন এই মুহূর্তে সেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া আর কোথাও কোনো পরিবার আশ্রয় কেন্দ্র অবস্থান করেনি বলে আমরা জানতে পেরেছি। তবে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরবেলার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে যারা এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তাদেরকে দ্রুতই আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে আসলে বিভিন্ন জায়গায় সচেতনতা মাইকিং করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিষয় জোর দেওয়া হচ্ছে, যাতে গত সকাল সন্ধ্যা থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই মুষলধারে বৃষ্টির কারণে রাঙামাটিতে বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে যেখানে পাহাড় ধসের সংখ্যা থাকতে পারে, যাতে কোনো পাহাড় ধসে যাতে কোনো প্রাণী যাতে বা মানুষ যাতে ক্ষয়ক্ষতি না হয়, তারা সেই সর্বোচ্চটুকু ব্যবস্থা করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসলে স্বেচ্ছায় কেউ এখন পর্যন্ত আসতে রাজি না। আমরা যে কথা বলেছি তারা বলছেন যে এখন পর্যন্ত যে অবস্থা দেখছেন পাহাড় ধসের সংখ্যা নেই বলে তারা মনে করছেন। তারা এই জন্য এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে না। যেসব জায়গাগুলোতে আশেপাশে এলাকাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বা যে ঝুঁকিপূর্ণ এলাকা ঘটতে পারে, তারাই আসলে মূলত আশ্রয় কেন্দ্রে এসেছে এবং তারা এখন পর্যন্ত যেটি ঘটনা বলছেন যে তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, তারাই আসলে আশ্রয় কেন্দ্রে এসেছে। রাঙ্গামাটির আবহাওয়া পর্যবেক্ষণ যে কেন্দ্র রয়েছে সেটি সেই তথ্য অনুযায়ী লাস্ট যে 3 ঘন্টায় যে 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তারা যেটি বলছেন এই বৃষ্টিপাতের রেকর্ড আরো বাড়তে পারে, পরিমাণ তাপ বাড়তে পারে। তবে যে রাঙ্গামাটি যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে আসলে যে স্রোতের কারণে বন্যার আশঙ্কার কথা উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করবে তাদের খাবারের ব্যবস্থার কথা জানছেন জেলা এবং উপজেলা প্রশাসন। জয়, এই ছিল রাঙ্গামাটি থেকে পাহাড় ধসের সবশেষ তথ্য আমার কাছে। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা ভারী বর্ষণে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা বিপর্যস্ত, সেই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।
দুর্যোগ আসার আগেই সতর্ক করার কথা যে প্রযুক্তির, সেটি এখন নিজেই সংকটে। দেশের 5টি আবহাওয়া রাডারের 5টি অচল, ফলে উত্তরাঞ্চল, হাওর ও উপকূলের বিশাল এলাকা কার্যকর রাডার পর্যবেক্ষণের বাইরে। আবির হোসেনের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরা ছিলেন কৃষ্ণ সরকার। দেশ জুড়ে এখন সক্রিয় মৌসুমী বায়ু, কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার তাপপ্রবাহ। কয়েকটি জেলায় ইতোমধ্যে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রকৃতির এমন বৃষ্টি, মেঘ, শিলাবৃষ্টি, বাতাস ও ঝড়ের গতিপথ সম্পর্কে তথ্য দেয় আধুনিক রেডার। দুর্যোগের নির্ভুল পূর্বাভাসের জন্য যা বিশ্বের সব দেশেই অপরিহার্য। রাডারের গুরুত্ব হচ্ছে অত্যন্ত স্বল্প সময়ের যে পূর্বাভাসগুলো, সেগুলোর ক্ষেত্রে রাডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। শুধু অত্যন্ত কার্যকরী ভূমিকা বললে হবে না, স্বল্প মেয়াদী পূর্বাভাসের মেরুদণ্ড হচ্ছে রাডার। তাই রেডার শুধুই একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, বরং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম প্রধান নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে 5টি রেডার রয়েছে, তার সবগুলোই এখন অচল। গত 4 তারিখ রাত্রি 8টার দিকে একটা ওখানে দমকা হাওয়া হয় এবং যার ফলে ওখানে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ড্যামেজ হয়, যার ফলে এখন রাডার স্টেশনে কোনো বৈদ্যুতিক পাওয়ার নাই, যার ফলে আমরা রাডার চালাতে পারছি না। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদেরকে আমরা এটা অবহিত করছি চিঠি দিয়ে এবং তারা ইনিশিয়েটিভ নিয়েছেন। মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর রেডার কাজ করছিল না বহু বছর ধরেই। গেল 1 মাসেই কার্যক্রম বন্ধ রংপুর ও ঢাকার 2টি রেডারেরও। রাডার ডাটা প্রতি 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। এই যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তথ্যপত্র পাওয়া যায়, তার মাধ্যমে আবহাওয়ার গতি প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম নিখুঁতভাবে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায়। এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপট থেকে সেটার সাথে সম্পর্কিত যে দুর্যোগ আছে সেটার পূর্বাভাস তৈরি করা যায় এবং সেই পূর্বাভাস অত্যন্ত দ্রুততার সাথে কোন এলাকায় হবে সেটি জনগণকে জানিয়ে দেওয়া যায়। এই বিশেষজ্ঞের মতে, প্রয়োজনের অর্ধেক লোকবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন। লামিন ইয়ামালদের জয় 1-0 গোলে। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিলেন CR7। বদলি নেমে গোল করেন মিকেল ম্যারিনো। অন্তিম মুহূর্তে পার্থক্য গড়ে দেন আর্সেনাল তারকা। এদিকে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলারা। এছাড়া স্কোরশিটে নাম তোলেন লুকাকু ও ফানাকে। শেষ 16 ম্যাচে রাতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। কাউকে একক ফেভারিট মানতে নারাজ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। দু দলের একমাত্র দেখায় জয়ের হাসি হেসেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির। নিকোলাস তাগলিয়াফিগোর ফেরা প্রায় নিশ্চিত। লতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর দলে জায়গা করে নিতে পারেন। আটলান্টায় রাত 10টায় শুরু হবে ম্যাচ। রাউন্ড অফ 16-এর অন্য ম্যাচে নামছে ইউরোপিয়ান আন্ডারডগ সুইজারল্যান্ড ও লাতিন ডার্ক হর্স কলম্বিয়া। যে ম্যাচ আলোচনায় কলম্বিয়ার আক্রমণের বিপক্ষে সুইজারল্যান্ডের ইস্পাতদেরও রক্ষণে। কানাডার ভ্যাঙ্কুভারে রাত 2টায় মুখোমুখি হবে দু দল। বিশ্বকাপে আগের এক দেখায় জয়ী হামেস রড্রিগেজের কলম্বিয়া। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। প্রতিটি নাগরিকের জন্য তা নিশ্চিত করতে চায় সরকার। রাজধানীর গুলশানে এক কর্মশালায় এসব বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। We can give these young people the tools, training, mentorship and opportunities to turn their ideas into action. We need to connect them with communities, health systems, researchers, social and private sector innovators, investors and public institutions so that their creativity can be directed towards solving the health problems that matter most. এবছর অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। শেষ হবে পরের বছরের অক্টোবরে। সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ তৈরি করেছে ইসি। চলতি মাসের শেষ দিকে জানা যেতে পারে চূড়ান্ত রোডম্যাপ।
মন্তব্য করেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক। সরকার অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা আরও জানান, 5 আগস্টের আগে উদ্বোধন হবে জুলাই জাদুঘর। আওয়ামী লীগ যারা এখনো করেন, এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান। তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। সংবিধানের ৫ম সংশোধনের আপিল শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহযোগিতা করবেন। আমরা আমাদের হার্ট ব্লিডিং হয়, আওয়ার হার্ট ইজ ব্লিডিং দ্যাট ইউ আর অ্যাবসেন্ট, ইউ আর আওয়ার পার্ট। আপনারা আমাদের ইনসেপারেবল পার্ট, একজন থেকে আরেকজন আমরা আলাদা নই। সুতরাং আপনাদের এই ব্লিডিংয়ের সঙ্গে আওয়ার হার্ট ইজ অলসো ব্লিডিং। তো উই ওয়ান্ট যে এটা দ্রুত সমাধান হবে, ইট ইজ আওয়ার এক্সপেকটেশন। সম্ভবত দ্রুত সমাধান হবে ইনশাআল্লাহ। দর্শক, সংবিধানের ৫ম সংশোধনের আপিল শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিফিং চলছিল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। গাজীপুরের শ্রীপুরে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালার অ্যান্ড কোম্পানি নামে একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিকরা জানান, সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দেন তারা। কিছুক্ষণ পরে ৫ম তলার সুইং বিভাগে একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। মাথা ঘোরানো, পেটে ব্যথা, বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন তারা। শ্রমিকদের উন্নত চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। গত জুন মাসে এই কারখানায় অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের 2 জন আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্ব স্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন চান স্বরাষ্ট্রমন্ত্রী।